হ্যালো 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 নির্মাণের সমস্ত বাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আই হোপ একদম দারুণ আছো। আর নির্মাণ বলতে তো খুব একটা ভালো লাগে না, ভালো লাগে হচ্ছে আমার ছোট পোটো চ্যাম্পসরা। তোমরা কেমন আছো? এখন তো চ্যাম্পস থেকে আর কিছুদিন পরেই কি একদম বড় হয়ে যাবে, নাইনে উঠে যাবে, তাই না? আমার তো মনে হচ্ছে তোমাদের এক্সাম, মানে এক্সাম শেষ হবে, এটার থেকে তোমাদের বেশি এক্সাইটমেন্ট হয়তো হয়ে যাচ্ছে যে আর কিছুদিন পরে আমরা নাইনে উঠে যাব, দাদা দিদি হয়ে যাব। এই রকম একটা এক্সাইটমেন্ট আমার তো মনে হচ্ছে তোমাদের মধ্যে কাজ করছে। কারণ যখন মনে করো আমরাও যখন, মানে আমিও যখন এরকম ছোট ছিলাম, তখন তো আমার মনে হয় উফ, নাইনে উঠে গেছি, দারুণ ব্যাপার, টেনে উঠে গেছি, এই রকম একটা হাব ভাব তো কাজ করতোই। যাই হোক, ওয়ান্স এগেইন আমার চ্যাম্পসদেরকে ওয়েলকাম আমার আজকের এই ক্লাসে। আর সব থেকে ইম্পর্টেন্টলি আমাদের পিডব্লিউ বাংলার এই যে প্ল্যাটফর্ম, এই পিডব্লিউ বাংলায় তোমাদের সকলকে ওয়েলকাম 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 জানিয়ে আমি তোমাদের রিয়া ম্যাম, যার ফিজিক্সওয়ালা নামটা একবারে দেখা যায় না, তো একটু উঁচু হয়ে আর কি ফিজিক্সওয়ালা নামটা দেখালাম। তো আমার ক্লাসে ওয়েলকাম, আমাদের পিডব্লিউতে ওয়েলকাম, সবকিছু তো বললামই। তো আজকে আমি তোমাদেরকে কি পড়াবো? আজকে পড়াবো হচ্ছে শিলা, রক্স। এবং আজকে হচ্ছে এই চ্যাপ্টারটা পড়িয়ে দিলে আজকে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? তো এক্সাম তোমাদের একদম দোরগোড়ায় চলে এসছে, এসে ডাকছে নক 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 নক। সেই তোমাদেরকে ইংলিশে পড়িয়েছিলাম না, সামন, কেউ একজন এসেছিল, কেউ একজন এসেছিল, এই রকম একটা কবিতা পড়িয়েছিলাম না? ঠিক সেরকম কেউ একজন না, এক্সাম চলে এসেছে তোমার দরজায়। আর এক্সাম এসে তোমাকে ডাকছে টিক 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 টিক, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এক্সামের আগে কিন্তু তোমাদের সিলেবাসটা কমপ্লিট করিয়ে দিলাম, যেমনটা যেদিন প্রথম তোমাদের ক্লাস নিয়েছিলাম সেদিন যেমনটা বলেছিলাম যে সব কিছু কভার করা হবে, ঠিক সেই কথা কিন্তু রাখলাম। তো সেই কথা তো রাখছি। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আজকেই হচ্ছে শুধুমাত্র সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, শুধুমাত্র তাই নয়, আম, মানে তোমাদের সঙ্গে তো সরাসরি সামনাসামনি দেখা এখনো হয়ে উঠলো না, মানে লাইভে দেখা তো হয়ে উঠলো না, লাইভে ইন্টারাকশন তো হয়ে উঠলো না। হয়তো হবে, আহ, বা হয়তো হবে না, যাই হোক না কেন। তো সেক্ষেত্রে বলবো যে এটাই হচ্ছে আমার তরফ থেকে তোমাদের জন্যে লাস্ট জিওগ্রাফি ক্লাস, ঠিক আছে? তো এরপরে হয়তো জিওগ্রাফি ক্লাস আমার দিক থেকে আসবে না। তো সেক্ষেত্রে একদম মন দিয়ে কিন্তু ক্লাসটা দেখে নিতে হবে। তো আর যেটা বলবো সেটা হচ্ছে এই যে আজকে একটু লাস্ট ক্লাস বলে কোথাও ম্যাম, মানে আমার মনে কোথাও একটু 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 করে দুঃখ তো জমা বাঁধছেই, যে আচ্ছা এই বাচ্চাদেরকে যাদেরকে দেখলামই না ঠিক করে, ঠিক আছে, যারা শুধুমাত্র কমেন্টস রেখে যায়, এবং দেখলামও তোমরা তোমাদের মধ্যে কয়েকজন কমেন্টস রেখেছো ইত্যাদি ইত্যাদি, আমি রিপ্লাইও হয়তো করেছি। তো তাদের সঙ্গে দেখা হলো না, এই হলো না, সেই হলো না, বাট তাদের আজকে সিলেবাস কমপ্লিট, এবং সিলেবাস কমপ্লিটের পাশাপাশি আজকে জিওগ্রাফির আমার দিক থেকে লাস্ট ক্লাস। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে, প্রথমেই বলবো, আজকে প্রথমেই থ্যাংক ইউ বলে দিচ্ছি যারা এতদিন ধরে ক্লাসগুলো দেখেছো, ভালো ভালো কমেন্টস করেছো। তো তাদের সকলকে থ্যাংক ইউ জানিয়ে চলো আজকে আমাদের এই ক্লাসটা শুরু করব। এবং যেমনটা প্রথমে বললামই যে আজকে কোথাও একটু জানি না কেন, কোথাও একটুখানি তো, একটু লিটল বিট, একটুখানি তো লো তো ফিল করছি, বাট আই হোপ আমার স্টুডেন্টসরা সেটা বুঝতে পারবে না, পড়ানোর মধ্যে কোনো খামতি থাকবে না। তো চলো, তো প্রথমেই ওয়ান্স এগেইন তোমাদের বলবো যে দেখো, পিডব্লিউ অ্যাপ কিন্তু দরকার, পিডব্লিউ অ্যাপ ছাড়া কিন্তু চলবে না, ঠিক আছে? সমস্ত নোটিফিকেশন, কবে ক্লাস আসবে, কোন স্যার কোন ম্যামের কখন ক্লাস আসছে, প্র্যাকটিস শিট তুমি মানে কখন আপলোড হচ্ছে কখন আপলোড হচ্ছে না, ক্লাস আজকে আসবে কি আসবে না, বা আদার সমস্ত কিছু যদি তোমাকে জানতে হয়, সমস্ত কিছু, তাহলে কিন্তু তার জন্য দরকার আমাদের পিডব্লিউ অ্যাপটা। তাহলে তার জন্য মোবাইল নাম্বার দিয়ে তোমাকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। এবং তোমরা তো জানোই যে তোমাদের এই পুরো ব্যাচটা ছিল একদম ফ্রি, এবং যারা পরে দেখবে, ঠিক আছে, তাদের জন্যও বলে দিচ্ছি, বা যারা এখনো করনি, তো তাড়াতাড়ি ঝটপট করে এই ব্যাচটাকে কিন্তু এনরোল করে নাও। আর সমস্ত নোটস, প্র্যাকটিস শিট, সমস্ত কিন্তু একদম
পেয়ে যাবে। কেমন? তাহলে চলো এইবার আমরা দেখবো টপিকস টু বি কভার্ড। ম্যাম বলছে আজকে শিলা পড়াবে, কিন্তু শিলাতে আজকে কি পড়াবে সেটা তো জানতেই হবে, তাই না? সেটা না জানলে কি করে হবে? তো আজকে আমরা পড়বো যে শিলা কি। শিলা কি সেটা জানবো আমরা। শিলার শ্রেণী বিভাগ জানবো, এর আবার ভাগ রয়েছে, ঠিক আছে? সেই ভাগগুলো আমরা জানবো। তার পাশাপাশি শিলা চক্র জানবো, সার্কেল, ঠিক আছে, রক সাইকেল আমরা জানবো। শিলা থেকেই না মাটি সৃষ্টি হচ্ছে, এই শিলা থেকে মাটি কি করে সৃষ্টি হচ্ছে সেটাও আমরা জানবো। আর কি কখনো হয়েছে রিয়া ম্যামের ক্লাস এক্সারসাইজ ছাড়া? হয়নি তো? তাহলে লাস্টে থাকবে এক্সারসাইজ। ব্যাস চলো শুরু করে দিই আমরা প্রথমে। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ, একজন ভাবছে ম্যাম তো বলছে শিলা পড়াবে, বাট শিলাটা কি যেন, কি যেন ভুলে গেছি ভুলে গেছি, মনে নেই মনে নেই, এইরকম যার যার মনে হচ্ছে তাদেরকে বলবো এক্ষুনি তোমার মনে পড়ে যাবে, কারণ এক্ষুনি আমরা বুঝে যাব যে শিলা অ্যাকচুয়ালি কি। তাহলে শিলা কি? পৃথিবী, আচ্ছা এই কালার দিয়ে তো লেখা যাবে না, অন্য একটা কালার দিয়ে লিখতে হবে। হ্যাঁ, পৃথিবী যে শক্ত আবরণ দিয়ে, পৃথিবী যে শক্ত আবরণ দিয়ে ঢাকা, তাই হলো শিলা। তাই হলো শিলা। অর্থাৎ শিলা হলো, অর্থাৎ শিলা হলো বিভিন্ন খনিজের, বিভিন্ন খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। দেখ প্রথমে আমি কি বলছি, পৃথিবী, আমাদের পৃথিবী যে একটা শক্ত আবরণ দিয়ে ঢাকা রয়েছে, শক্ত আবরণ দিয়ে ঢাকা রয়েছে, সেটা কি? সেটাই হচ্ছে শিলা। এইবার তারপরে আমি দুটো দুটো কঠিন ওয়ার্ড বলে ফেলেছি। কি কি ওয়ার্ড যা বলেছি? যে শিলা হলো তাহলে বিভিন্ন রকম খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। এইবার তোমার মনে প্রশ্ন যাচ্ছে ম্যাম কি বলছেন, সমসত্ব কি আর অসমসত্ব কি? সমসত্ব, এই সম মানেই কি? সমান, তাই না? আমরা সম মানে কি জানি? সম মানেই জানি সমান। তাহলে এই সমসত্ব মিশ্রণে কি হয়, যে সমসত্বে যে সমস্ত উপাদানগুলো না সমান, মানে সমস্ত জায়গায় সমান অনুপাতে থাকে, সমস্ত জায়গায় সমান অনুপাতে থাকছে। আর অসম সত্ত্বতে কি? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুপাতে শিলা খনিজগুলো থাকছে, ঠিক আছে? তাহলে সমসত্ব এবং অসমসত্ব কি বোঝা গেল আমাদের? চলো এইবার তারপরে আমরা কি জানবো, এইবার আমরা জেনে নেব আমাদের শিলার প্রকারভেদ। তাহলে কি বললাম আমি? আমি বললাম শিলা হচ্ছে কি পৃথিবী যে কঠিন আবরণ দিয়ে ঘেরা। তারপর বললাম সমসত্ব। সমসত্ব কি? সমসত্ব হলো গিয়ে যেখানে কি উপাদানগুলো সমস্ত জায়গায় সমান অনুপাতে থাকছে, আর অসমসত্বতে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন 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 রকম করে থাকছে। এইবার আমরা জানবো শিলার প্রকারভেদ। শিলার প্রকারভেদ, শিলাকে আমরা না মেইনলি তিনটে ভাগে ভাগ করেছি। কটা ভাগে ভাগ করেছি? চলো, এখানে একটা ডালপালা বেরিয়ে গেছে, এখানে একটা ডালপালা বেরিয়েছে, আর একটা ডালপালার ইচ্ছা হয়েছে একটু এঁকে বেঁকে এঁকে বেঁকে এঁকে বেঁকে চলবে। তাহলে কি কি? এক হচ্ছে আগ্নেয় শিলা, আর কি রয়েছে পাললিক শিলা,
পাললিক শিলা, আর রয়েছে রূপান্তরিত শিলা। আর রয়েছে কি রূপান্তরিত শিলা। তাহলে বলো শিলা কয় প্রকার ও কি কি? শিলা তাহলে 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। কি কি মাই ডিয়ার স্টুডেন্টস? আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। ওকে, আর এইখানে দেখো তোমাদের জন্য ছবি দেওয়া হয়েছে। এই যে ম্যাগমা, এই ম্যাগমাটা তো তোমরা জানো অলরেডি। ম্যাগমা কি মনে আছে? তো পড়িয়েছি। ম্যাগমা সেই ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ, সেটাই যখন আবার কি হচ্ছে বাইরে বেরিয়ে আসছে ভূপৃষ্ঠে, তখন সেটা কি লাভা হয়ে যাচ্ছে। তাহলে ম্যাগমা, তারপর হচ্ছে ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মেটামরফিক রক, এই সমস্ত গুলোতে হচ্ছে আমরা আসব। অর্থাৎ ইগনিয়াস রক মানে হচ্ছে আগ্নেয় শিলা, সেডিমেন্টারি রক মানে পাললিক শিলা, আর হচ্ছে মেটামরফিক রক মানে হচ্ছে কি রূপান্তরিত শিলা। ঠিক আছে, চলো এই ছবিটা দেখে নিয়েছো। এইবার আমরা তাহলে কোথায় আসব, কোথায় আসব, কোথায় আসব? এইবার আমরা চলে আসবো আগ্নেয় শিলা। ঠিক আছে, তাহলে এই আগ্নেয় শিলা কি ইত্যাদি বোঝার আগে তোমাদেরকে যেটা বলবো, এই আগ্নেয় শিলার ইংরেজি নাম জানো? আগ্নেয় শিলার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, প্রতিশব্দ হলো ইগনিয়াস রক, যেটা তোমাদের এইমাত্র বললাম। এবার এই যে ইগনিয়াস কথাটা তুমি দেখছো, এই কথাটা কোথা থেকে এসছে জানো? এই কথাটা আবার এসছে একটা ল্যাটিন শব্দ থেকে। কি শব্দ? একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। এই ল্যাটিন শব্দটা আবার কি? ইগনিস, যার মানে কি? যার মানে হচ্ছে আগুন। তাহলে এই যে বলছি আগ্নেয় শিলা, এটা কোথা থেকে এসছে? এটার ইংরেজি নাম হচ্ছে তোমার ইগনিয়াস রক। যেটা কোথা থেকে এসছে? আবার একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। সেই ল্যাটিন ওয়ার্ডটার নাম কি? সেই ল্যাটিন ওয়ার্ডটার নাম হচ্ছে গিয়ে তোমার ইগনিস। এই ইগনিস মানে কি? ইগনিস মানে হচ্ছে আগুন, অগ্নি। এই ইগনিস মানে হচ্ছে আগুন বা অগ্নি। তাহলে ইগনিয়াস, তাহলে ইগনিস কথাটা মানে যদি হচ্ছে আগুন, আর রক মানে তো শিলা, তাহলে আগ্নেয় শিলা হলো। এবার এটা কেন বলছে সেটা তো বুঝতে হবে, যে শিলা আবার কেন আগুন, এর সঙ্গে কি রিলেশনটা কি আছে। তার জন্য চলে যেতে হবে আমাদের কি এই ছবিতে। কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ভূ অভ্যন্তর, এটা আমি ব্লু কালার দিয়েই বোঝাচ্ছি যাতে এটার উপরেই কালারটা বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছ ভূ অভ্যন্তরে কি, ভূ অভ্যন্তরে এই যে ভূ অভ্যন্তরে কি রয়েছে? উত্তপ্ত তরল পদার্থ, কি ম্যাগমা রয়েছে, একদম টকবক 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 করে ফুটছে। ঠিক আছে, সেই উত্তপ্ত তরল ম্যাগমাটা কি হচ্ছে, যখন কি হচ্ছে শীতল হচ্ছে, এবার শীতল হচ্ছে ঠান্ডা হচ্ছে, এই উত্তপ্ত তরল ম্যাগমাটা যখন শীতল হচ্ছে ঠান্ডা হচ্ছে, বা মনে করো একটা অগ্নুৎপাত হলো, তখন কি হচ্ছে? অগ্নুৎপাতের ফলে কি হচ্ছে? এই যে যে ম্যাগমাটা আছে, সেই ম্যাগমাটা, সেই ম্যাগমাটা কি হচ্ছে, এই যে কোনো একটা ফাটল বা কোনো ছিদ্র পথ দিয়ে কিন্তু এই যে উপরে উঠে আসছে, উপরে উঠে আসছে, উপরে উঠে আসছে, উপরে উঠে আসছে। তাহলে এই যে উপরে উঠে এসে বাইরে বেরিয়ে চলে আসছে একদম ধুম করে। ঠিক আছে, তাহলে এই যে ভূ অভ্যন্তরে যে উত্তপ্ত তরল ম্যাগমাটা ছিল, সেটা কোনো ফাটল বা ছিদ্রপথে কোনো অগ্নুৎপাতের মাধ্যমে বাইরে বেরিয়ে এলো। এইবার বাইরে বেরিয়ে এলো, ঠিক আছে, এই যে বাইরে যখন এই যে বেরিয়ে আসছে অগ্নুৎপাতের মাধ্যমে বুম করে, এবার বেরিয়ে আসার পরে, মানে সবসময় যে বুম করে আওয়াজ হবেই তা কিন্তু না, এইবার বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে আসার পরে এইবার ঠান্ডা বাতাস রয়েছে, তাহলে সেই বাতাসের সংস্পর্শে এসে কি হচ্ছে, ওই উত্তপ্ত যে পদার্থটা ছিল না, সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা আর শীতল হয়ে সেটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে।
এবং এই যে কঠিন হয়ে যাচ্ছে, এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের আগ্নেয় শিলা। তাহলে কি বললাম মাই ডিয়ার স্টুডেন্ট, সবার কাছে ডান 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 কিনা, ক্লিয়ার কিনা আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে ভূ অভ্যন্তরের যে উত্তপ্ত তরল পদার্থ সেটা কি হচ্ছে, যে সেটা কোনো ফাটল বা ছিদ্র পথে অগ্নুৎপাতের মাধ্যমে কি হচ্ছে বাইরে বেরিয়ে চলে আসছে। বাইরে বেরিয়ে এসে সেটা শীতল ঠান্ডা ঠান্ডা বাতাসের সংস্পর্শে একদম কুলিং এফেক্ট, ঠিক আছে, দিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে কঠিন হয়ে শিলায় পরিণত হচ্ছে। যে শিলাটায় পরিণত হচ্ছে সেটাই কিন্তু কি আগ্নেয় শিলা, ঠিক আছে। এই যে দেখো, না এটাকে আর ব্লু কালার দিয়ে দেখাবো না। তো এই হচ্ছে আমাদের আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা কি সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে ঝটপট ঝটপট করে জানাও, একদম ঝটপট করে জানাও। আগ্নেয় শিলা কি সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে ঝটপট ঝটপট করে জানাও। এইবার আমরা জেনে নেব এই আগ্নেয় শিলার উদাহরণ। উদাহরণের মধ্যে বলবো ব্যাসল্ট, এই নামগুলো তোমরা সবাই শুনেছো, ব্যাসল্ট, গ্রানাইট। এবার এই আগ্নেয় শিলার না আরো নাম রয়েছে, এটার না আরো নাম রয়েছে। কি কি নাম রয়েছে চলো জেনে নি। আগ্নেয় শিলার আর কি নাম রয়েছে? এই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। আবার এই আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলাও বলা হয়। তাহলে দুটো নাম আরো কিন্তু পেলাম। কি কি পেলাম? এক হচ্ছে প্রাথমিক শিলা, প্রাথমিক মানে একদম প্রথমে, একদম প্রথমে এই শিলা সৃষ্টি হয় বলে এটাকে প্রাথমিক শিলা বলা হচ্ছে। আর অস্তরীভূত, এখানে স্তরীভূত না কিন্তু অস্তরীভূত, অর্থাৎ এই শিলাতে না কোনো স্তর দেখতে পাওয়া যায় না। পাললিক শিলা যখন আমরা পড়বো তখন দেখবো সেই পাললিক শিলায় স্তর দেখতে পাই, ঠিক আছে, সেই জন্য পাললিক শিলাটা স্তরীভূত শিলা। বাট এই আগ্নেয় শিলায় কোনো স্তর 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 দেখতে পাওয়া যায় না, তার জন্য এটা অস্তরীভূত শিলা। তাহলে আগ্নেয় শিলা কোথা থেকে নাম এসছে, আগ্নেয় শিলা কিভাবে সৃষ্টি হচ্ছে, আগ্নেয় শিলার উদাহরণ, আগ্নেয় শিলার আরো দুটো নামও কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে আগ্নেয় শিলা একদম ডান তো? আমাকে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ ম্যাম ডান 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 ডান। আগ্নেয় শিলা একদম ডান 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 হয়ে গেলে আমরা চলে যাব কি পরের শিলায়। বাট তার আগে এই আগ্নেয় শিলার কিন্তু কি জেনে নেব, বৈশিষ্ট্যটা কিন্তু আমরা জেনে নেব। চলো, সেটা কি? এই আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা কিরকম হয়? আগ্নেয় শিলা খুব কঠিন, খুব কঠিন ও শক্ত হয়। তাহলে আগ্নেয় শিলা কিরকম হয়? খুব কঠিন হয়, খুব শক্ত হয়। আর কি হয় জানো, এই আগ্নেয় শিলায়, এই যে দেখতে পাচ্ছ আগ্নেয় শিলায় উল্লম্ব, আগ্নেয় শিলায় উল্লম্ব ফাটল দেখা যায়। উল্লম্ব মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? উল্লম্ব মানে এই যে ওপর নিচে, ওপর নিচে এইরকম কিন্তু ফাটল দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই শিলাটা কিন্তু খুব শক্ত হয়, আর এখানে কিন্তু উল্লম্ব ফাটল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর কি? তিন হচ্ছে আগ্নেয় শিলার ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা বেশি। ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা বেশি।
এবার এই আগ্নেয় শিলা যেহেতু একদম কেউ আসলো, ঠিক আছে, তোমাকে মারতে, তুমি একদম ঠুস করে মেরে দিলে, তার মানে কি তুমিও পাওয়ারফুল, তাই না? তাহলে এই আগ্নেয় শিলাটা ক্ষয়টাকে প্রতিরোধ করতে পারে, অর্থাৎ সহজে কিন্তু ক্ষয়ে যায় না। এই আগ্নেয় শিলাটাকে একদম সহজে কিন্তু ক্ষয় করা যায় না, ঠিক আছে, ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা বেশি, অর্থাৎ সহজে ভাঙে না, সহজে ভাঙে না। তাহলে আগ্নেয় শিলার সম্পর্কে আমরা জেনে নিলাম, এর বৈশিষ্ট্য বা বিশেষত্বও জেনে নিলাম। এইবার এই আগ্নেয় শিলাটাকে না আরো কতগুলো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, সেই ভাগে হচ্ছে আমাদেরকে চলে আসতে হবে। দেখো, আগ্নেয় শিলাকে উৎপত্তি বা গঠন অনুসারে কটা ভাগে ভাগ করা হয়েছে? দুটো ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি দেখো, এক হচ্ছে নিঃসারী শিলা, আর একটা হচ্ছে উদ্বেদী শিলা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আগ্নেয় শিলাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি? একটা নিঃসারী শিলা আর একটা উদ্বেদী শিলা। এইবার এই নিঃসারী শিলাটা কাকে বলছি, উদ্বেদী শিলাটা কাকে বলছি, সেটা তো আমাদেরকে জানতে হবে। চলো আমরা এইবার এই নিঃসারী শিলা আর উদ্বেদী শিলা সম্পর্কে জানবো। এবং এই উদ্বেদী শিলাটাকে ফার্দার আরো দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, সেটা কি পাতালিক এবং উপপাতালিক। তাহলে আগ্নেয় শিলাকে কটি ভাগে ভাগ করেছি? দুটি ভাগে ভাগ করেছি। সেটা কি কি? নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেদী আগ্নেয় শিলা। এই উদ্বেদীটাকে আবার দুটো ভাগে ভাগ করেছি, পাতালিক আর উপপাতালিক। এবং নিঃসারী শিলারও আরো ভাগ রয়েছে, ঠিক আছে, সে আমরা সবই আজকের ক্লাসে পড়বো। তাহলে চলো, এটা তাহলে আমরা জেনে নিলাম, মনে থাকবে তো? তাহলে আগ্নেয় শিলা ক প্রকার? দু প্রকার, নিঃসারী, উদ্বেদী। এইবার চলো এই নিঃসারী শিলাটা কাকে বলে সেটা হচ্ছে আমরা জেনে নেব। দেখো, তো আমি তোমাদেরকে কি বলেছি, একদম ভূ অভ্যন্তরে যে উত্তপ্ত গলিত পদার্থটা আছে সেটা কি বাইরে চলে আসছে, বাইরে ভূপৃষ্ঠে চলে আসছে যখন, সেইটা হচ্ছে গিয়ে আমাদের কি নিঃসারী আগ্নেয় শিলা। এবার কি হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা, এই ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল পদার্থটা কি হচ্ছে, অগ্নুৎপাতের মাধ্যমে বা কোনো ফাটলের মাধ্যমে একবার কি বাইরে চলে আসছে, সেটা হলো নিঃসারী। আর কি হচ্ছে, এই উত্তপ্ত তরল পদার্থটা একদম ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে না, ঠিক আছে, তার আগেই শীতল হয়ে কিন্তু জমাট বেঁধে অবস্থান করছে, সেটাও কিন্তু আগ্নেয় শিলাই, কিন্তু সেটার আলাদা নাম আছে। তাহলে এটা যদি নিঃসারী শিলা হয়, তাহলে ওটার কি নাম হবে বলো তো আমাকে কমেন্ট সেকশনে। ততক্ষণে আমি তোমাদের নিঃসারী শিলাটা বুঝিয়ে দিই। দেখো, ভূগর্ভস্থ মানে ভূ অভ্যন্তরে, ভূগর্ভস্থ মানে ভূগর্ভে, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা রয়েছে, সেটা কি করছে, ভূ অভ্যন্তরের যে চাপ, ঠিক আছে, ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপ দিয়ে কি ভূত্বকে দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে। তাহলে কি হচ্ছে দেখো, এই যে ভূ অভ্যন্তরে দেখতে পাচ্ছ এই যে ম্যাগমা রয়েছে, উত্তপ্ত গরল ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমাটা কি হচ্ছে, কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে। এবার বাইরে বেরিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছ চারপাশে ছড়িয়ে পড়ছে। এবার যখন এই ম্যাগমাটাই যখন বাইরে বেরিয়ে আসে, আমি কি বলেছি সেটা লাভা বলে। তাহলে এই লাভাটা কি হচ্ছে, তখন চারপাশে ছড়িয়ে পড়ছে, আস্তে 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 সেটা কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে কি হচ্ছে, কঠিন হচ্ছে। এইভাবে যে শিলাটা হচ্ছে সেটাকেই আমরা বলছি নিঃসারী আগ্নেয় শিলা। অর্থাৎ তোমাদের একটু আগে আগ্নেয় শিলা কিভাবে সৃষ্টি হয় সেটা যদি তুমি মনে রাখতে পারো মাই ডিয়ার স্টুডেন্ট, নিঃসারী শিলা তুমি এমনিই পেরে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে ম্যাগমা ছিল, ম্যাগমাটা হলো বাইরে বেরিয়ে আসলো, লাভা হলো, লাভাটা চারিদিকে কি হলো, এই পাশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার পর সেটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে সেটা যে কঠিন হয়ে যে শিলাটা তৈরি হচ্ছে সেটাই নিঃসারী আগ্নেয় শিলা। আচ্ছা, তাহলে এর উদাহরণ কি, ব্যাসল্ট আছে, এটা কিন্তু একটা উদাহরণ, ব্যাসল্ট। এইবার আমরা জানবো কি যে এই নিঃসারী আগ্নেয় শিলাটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লাভা শিলা, আরেকটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। তাহলে লাভা শিলা আরেকটা কি, পাইরোক্লাস্টিক শিলা। এবার লাভা শিলা কি আর পাইরোক্লাস্টিক শিলা কি সেটা চলো একটু জেনে নিই। দেখো, যখন ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে এসে লাভা রূপে শীতল ও কঠিন হয় তখন তাকে লাভা শিলা বলছে। তাহলে একটু আগেই দেখালাম ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে,
দিয়ে যখন লাভা রূপে শিলার সৃষ্টি করছে, তখন সেটাকে কি বলছে? লাভা রূপে শীতল হচ্ছে, কঠিন হচ্ছে, দিয়ে যে শিলাটা হচ্ছে সেটা লাভা শিলা। আবার কখনো কখনো কি হয়, এই আগ্নেয়গিরির যে জ্বালামুখটা রয়েছে না, যে জ্বালামুখটা দিয়ে বেরিয়ে আসছে, সেইখানে আগে থেকেই অনেক প্রস্তরখণ্ড, ছাই, লাভা এইগুলো জমা হতে থাকে। তাহলে কখনো কি হয় যে অগ্নুৎপাতের মাধ্যমে ম্যাগমাটা লাভা রূপে বেরিয়ে এসে তারপর শিলা হলো, ঠিক আছে, লাভা শিলা। আর কখনো কখনো কি হয়, এই অগ্নুৎপাতের যে জ্বালামুখ রয়েছে, যে মূল মুখটা দিয়ে বের হচ্ছে, অগ্নুৎপাতটা হচ্ছে, সেইখানে কি হচ্ছে, আগের থেকেই জমে থাকে কিছু প্রস্তরখণ্ড, ছাই, লাভা ইত্যাদি। এর ফলে সেইগুলো কি হচ্ছে, এইবার অগ্নুৎপাতটা যখন হচ্ছে, তখন ওই জিনিসগুলো মনে করো এখানে আছে, জমে আছে, ঠিক আছে, অগ্নুৎপাতটা এলো, তাহলে এই জিনিসগুলো কি উৎক্ষেপিত হয়ে বাইরে ছড়িয়ে পড়বে। তাহলে সেই জিনিসগুলো যখন বাইরে ভূপৃষ্ঠে আসে, এসে যে শিলার সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে। তাহলে কি বললাম, একটা হচ্ছে ম্যাগমাটা বাইরে লাভা হিসেবে বেরিয়ে আসছে, দিয়ে শীতল হচ্ছে, কঠিন হচ্ছে, শিলা। আর এর মধ্যেই আরেকটা কি বললাম, যে যে আগ্নেয়গিরির যে জ্বালামুখ, ওখানে আগে থেকে না পাথরখণ্ড, ছাই ফাই ইত্যাদি জমে আছে। এইবার অগ্নুৎপাতের সময় ওইটাও বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে আসে জমা হয়ে যে শিলাটা হচ্ছে, সেটাকে আমরা পাইরোক্লাস্টিক শিলা বলছি। তাহলে এই গোটাটাই, এই দুটোটাই কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? এগুলো কিন্তু নিঃসারী শিলার মধ্যেই পড়ছে, এটা কিন্তু নিঃসারী শিলার মধ্যেই পড়ছে। এইবার দেখো, চলো আমরা একটু ছবিতে চলে আসি। দেখো, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, অগ্নুৎপাত হয়েছে, ঠিক আছে, লাভাটা এই যে চারপাশে ছড়িয়ে পড়েছে, লাভা শিলা। আবার এখানের এই যে পাথর খণ্ড ফণ্ড, ঠিক আছে, এই সমস্ত জমে 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 এখানে ছিল পাথর খণ্ড, ছাই, এইগুলো আবার বাইরে বেরিয়ে এসে যে শিলাটা হয়েছে পাইরোক্লাস্টিক শিলা। দুটোই কিন্তু নিঃসারী শিলার মধ্যেই পড়ছে। এইবার তাহলে ম্যাম উদ্বেদী শিলাটা কি? উদ্বেদী শিলাটা আমাদেরকে বুঝিয়ে দিন। চলো উদ্বেদী শিলাটা তোমাদেরকে বুঝিয়ে দিই। উদ্বেদী শিলাটা কি হচ্ছে, যেটা তোমাদের একটু আগে অলরেডি হিন্টস কিন্তু আমি দিয়েছি। ভূগর্ভের মধ্যে যে ম্যাগমাটা রয়েছে, যেটা কি দেখলাম বাইরে বেরিয়ে চলে আসছে, এবার ভূ অভ্যন্তরে যে ম্যাগমাটা অনেক সময় কি হচ্ছে, এই একেবারে ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারে না, আসতে একদম বাইরে পর্যন্ত, ভূপৃষ্ঠ পর্যন্ত অনেক সময় আসতে পারে না। তখন কি হচ্ছে, তখন ভূ অভ্যন্তরের ফাটলের মধ্যেই জমে যায়, ফাটলের মধ্যেই জমে যায়, দিয়ে শীতল হয়, শীতল হয়ে কঠিন হয়, কঠিন হয়ে একটা শিলা তৈরি হয়। তাহলে অনেক সময় কিন্তু কি হচ্ছে, যে এই ম্যাগমাটা না একদম ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারছে না, আসতে পারছে না, তখন ওখানেই যে ফাটলগুলো রয়েছে ওর মধ্যেই কি হচ্ছে, জমে যাচ্ছে শীতল হয়ে, কঠিন হয়ে। সেটাই হচ্ছে উদ্বেদী শিলা। কি? উদ্বেদী শিলা, মানে বাইরে আসছে না। এবার এই উদ্বেদী শিলাটাকে আবার দুভাগে ভাগ করা গেছে, একটা পাতালিক আর একটা উপপাতালিক। চলো আমরা ছবিটা দেখার একটু চেষ্টা করি। এই দেখো কি হচ্ছে, এই যে ম্যাগমা রয়েছে, আচ্ছা একটা অন্য কালার দিয়ে দেখাই, হ্যাঁ এই কালারটা। এই যে ম্যাগমা রয়েছে, এখানে সব ম্যাগমা 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 রয়েছে। সেই ম্যাগমাটা কি হচ্ছে, একটা তো আমরা একটু আগে দেখলাম যে এই অগ্নুৎপাত হচ্ছে, অগ্নুৎপাতের মাধ্যমে বাইরে বেরিয়ে এসে হচ্ছে, সেটা নিঃসারী শিলা। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এইভাবে বেরিয়ে আসছে না, এক্ষেত্রে কি হচ্ছে না, এইভাবে বেরিয়ে আসছে না। এইবার কি হচ্ছে, সে কোনো ফাটল পথ দিয়ে আসছিল আসছিল আসছিল, বাইরে বেরিয়ে আসার জন্যই আসছিল, ঠিক আছে, আসার পথে এইবার সে পুরোটা আসতে পারে না। এতটা এসে কি হচ্ছে, এতটা আসার পর সে এইখানেই জমাট বেঁধে যাচ্ছে, এইখানেই জমাট বেঁধে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে কঠিন হয়ে যাচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে আমাদের উদ্বেদী শিলা। কি শিলা? উদ্বেদী শিলা। তাহলে দেখো এটা কিন্তু আর ভূপৃষ্ঠ পর্যন্ত বাইরে বেরিয়ে এলো না, এই যে দেখো এখনো কিন্তু মাটির নিচেই রয়েছে। তাহলে এটা হয়ে গেল উদ্বেদী শিলা। এবার এই উদ্বেদী শিলাকে আমি আবার বলেছি দুটো ভাগ, পাতালিক আর উপপাতালিক। এবার পাতাল মানে কি? তোমরা শুনেছো পাতালে যাবি, এত মিথ্যা কথা বলছিস, স্বর্গের ঠাই হবে না পাতালে। তাহলে পাতাল মানে কি? নিচে, মানে অনেক নিচে। পাতাল কি? একটা উপপাতালিক আর একটা পাতালিক। তাহলে পাতালিক শিলাটা কি জানো? যখন কি হচ্ছে, এই যে বললাম যে শিলাটা সঞ্চিত হচ্ছে, যখন এটা ভূপৃষ্ঠের মানে প্রায় ভূপৃষ্ঠের কাছাকাছি যে সেই সঞ্চিত হয়েছে, মানে ভূপৃষ্ঠের থেকে অল্পই নিচেতে আছে, মনে করো এটা ভূপৃষ্ঠ, তাহলে এই শিলাটা সৃষ্টি হয়েছে এখানে, তখন সেটা উপপাতালিক। বাট এটা মনে করো ভূপৃষ্ঠ এখানে, শিলাটা সৃষ্টি হয়েছে এখানে, তাহলে আরো অনেক গভীরে,
পাতাল আরো ডিপে, তাহলে সেটা হয়ে যাচ্ছে পাতালিক শিলা। তার মানে যদি ওই আগ্নেয়, যেটা আমার আগ্নেয় শিলাটা সৃষ্টি হচ্ছে ওটা যদি ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, ভূপৃষ্ঠের কাছাকাছি হলে উপপাতালিক, আর ভূপৃষ্ঠ থেকে যদি ওর ডিস্টেন্স অনেক দূর হয় তাহলে সেটা পাতালিক শিলা। ক্লিয়ার সবার কাছে? দেখো তাহলে চলো এটাগুলোকে আমরা আরেকবার দেখি। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা কি এখানে এসে সৃষ্টি হয়েছে, তাহলে এখানে এটা দেখো এই যে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের কাছাকাছি, তাহলে এটা হলো উপপাতালিক। কিন্তু এখানেও দেখো সৃষ্টি হয়েছে, এখানেও সৃষ্টি হয়েছে, কিন্তু এটা দেখো, এটা দেখো ভূপৃষ্ঠ এখানে, ভূপৃষ্ঠ এখানে, এখানে, তাহলে এদের মধ্যে কি ডিস্টেন্স অনেক বেশি, তাহলে এই যে ভূপৃষ্ঠ আর এর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, তাহলে এটা পাতালিক শিলা। আর এখানে দেখো, এখানে আর কতটা ডিস্টেন্স, মাত্র এইটুকু ডিস্টেন্স, তাহলে এইটুকু ডিস্টেন্স, তাহলে এটা হয়ে যাচ্ছে উপপাতালিক। তাহলে ক্লিয়ার, যখন ভূপৃষ্ঠের কাছাকাছি উপপাতালিক, আর যখন ভূপৃষ্ঠ থেকে অনেক দূরে, ঠিক আছে, তখন সেটা পাতালিক শিলা। সবার কাছে ডান ডানা ডান ডান কিনা আমাকে ঝটপট ঝটপট করে কিন্তু কমেন্ট করে কিন্তু তোমাদেরকে জানাতে হবে। এবং এখানে কিন্তু এই যে এতক্ষণ ধরে আমি তোমাদের যা বোঝালাম সেটাই লেখা আছে, উদাহরণ লেখা আছে, উদাহরণগুলো ভালো করে পড়ে নেবে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি দুটো আগ্নেয় শিলার পরিচয়। সেই আগ্নেয় শিলাটা কি? গ্রানাইট আর ব্যাসল্ট। গ্রানাইট হচ্ছে মহাদেশীয় ভূত্বক দিয়ে তৈরি। মহাদেশীয় ভূত্বক কি, মহাসাগরীয় ভূত্বক কি, সব কিন্তু পড়ানো হয়ে গেছে। এবং এটা কি? অপ্রবেশ্য। এটা খুব ভারী হয় এবং শক্ত হয়, সেই জন্য কি এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয়। এরপরে রয়েছে ব্যাসল্ট। ব্যাসল্টটা আবার মহাসাগরীয়। তাহলে দেখো গ্রানাইটটা হচ্ছে কি মহাদেশীয় ভূত্বক, আর হচ্ছে ব্যাসল্টটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। ঠিক আছে, এটা কেমন হয়, সরি, এটা কেমন হয় দেখো, এটা দেখতে এটা গাঢ় ধূসর থেকে কালো রঙের কিন্তু হয়। ঠিক আছে, চলো এরপর কি পড়বো, এরপর চলে আসবো আমরা পাললিক শিলায়। পাললিক শিলার ইংরেজি প্রতিশব্দ কি? যেমন আমরা আগ্নেয় শিলার ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক তেমনি পাললিক শিলার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক। এইবার এই সেডিমেন্টারি কথাটা আবার কোথা থেকে এসেছে? সেম ভাবে ল্যাটিন শব্দ সেডিমেন্টাম থেকে এসেছে। তাহলে সেডিমেন্টারি রকের ইংরাজি নাম, এটা আবার কোথা থেকে এসছে? এটা এসছে হচ্ছে তোমার সেডিমেন্টাম শব্দ থেকে। এই সেডিমেন্টাম শব্দের অর্থ কি কে বলতে পারবে বলো? এই সেডিমেন্টার শব্দের অর্থ হচ্ছে পলি। ঠিক আছে, এই সেডিমেন্টাম শব্দের অর্থ কি? সেডিমেন্টাম শব্দের অর্থ হচ্ছে পলি। এইবার এই পাললিক শিলাটা তাহলে কিভাবে তৈরি হচ্ছে? পাললিক শিলা, তাহলে পলি থেকে, পলি জমে 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 যে শিলাটা তৈরি হচ্ছে তাকেই আমরা কি বলছি? পাললিক শিলা বলছি। এইবার এই পাললিক শিলাটা কিভাবে তৈরি হচ্ছে? আমরা একটু আগে আগ্নেয় শিলা পড়ে এসেছি। এবার এই আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা, যেটা আমরা পরে পড়বো, এই শিলাগুলো যখন ক্ষয় পেয়ে যাচ্ছে, ক্ষয় পেয়ে যাচ্ছে, নানান রকম প্রাকৃতিক শক্তি আছে, নদী, বায়ু, হিমবাহ, এগুলোর দ্বারা ক্রমাগত ক্ষয় হতে 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 সূক্ষ্ম 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 পলিকণায় পরিণত হয়ে যাচ্ছে। এবার পলিকণায় পরিণত হয়ে সেইটা হয়তো আবার এই যে কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে কোনো সমুদ্র তলদেশে গিয়ে জমা হচ্ছে, বা কোনো জলাশয়ের তলদেশে জমা হচ্ছে। এইবার জমা হতে 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 কালক্রমে কিন্তু পাললিক শিলার কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে কিসের মাধ্যমে?
আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা। এরা কি হচ্ছে? আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা ক্ষয় হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পলিকণায় পরিণত হচ্ছে। সেই পলিকণাগুলো আবার কি সমুদ্র তলদেশে বা জলাশয়ে সঞ্চিত হচ্ছে। দিয়ে এইভাবেই কিন্তু আস্তে 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 পলল জমে 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 সেটা কি হচ্ছে, স্তরে স্তরে সজ্জিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হচ্ছে। পলি জমে জমে পাললিক শিলার সৃষ্টি হচ্ছে। তাহলে পলি জমে 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 যে শিলার সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু পাললিক শিলা। এবার এই পাললিক শিলার ক্ষেত্রে কি হচ্ছে, এটাকে কি বলা হয় জানো? এটাকে স্তরীভূত শিলা বলা হয়। এটাকে কি বলা হয়? স্তরীভূত শিলা। এর আরেকটা নাম কি? স্তরীভূত শিলা। কেন? আমরা আগ্নেয় শিলাকে দেখেছিলাম অস্তরীভূত, অর্থাৎ ওটায় কোনো স্তর হয় না। বাট পাললিক শিলাটা যেহেতু স্তরে 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 সজ্জিত হয়, তাই এটাকে স্তরীভূত শিলা বলে। এবং এই পাললিক শিলাতেই কি দেখা যায় জানো? এই পাললিক শিলাতেই দেখা যায় হচ্ছে জীবাশ্ম। কি দেখা যায়? এই পাললিক শিলাতেই হচ্ছে দেখা যায় জীবাশ্ম। কি দেখা যায়? জীবাশ্ম। জীবাশ্ম কি, কাকে বলে, সেটাতে আমরা আসবো এখন। আচ্ছা, এইবার আমরা পাললিক শিলার বিশেষত্ব দেখে নেব। কি কি এর বিশেষত্ব রয়েছে? ফার্স্ট অফ অল, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই যে শিলার মধ্যে একটা ছাপ, শিলার মধ্যে একটা ছাপ, শিলার মধ্যে একটা ছাপ, শিলার মধ্যে ছাপ, এইগুলোই কিন্তু জীবাশ্ম। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। সেকেন্ড কি, আগ্নেয় শিলার তুলনায় কম কঠিন ও ভঙ্গুরও হয়। ঠিক আছে? তাহলে আগ্নেয় শিলার তুলনায় কিন্তু এটা অনেকটাই কম কঠিন হয়। ঠিক আছে? এর ভঙ্গুরতা হয়। তারপর হচ্ছে এখানেই কিন্তু আমরা কি তোমার নানান রকম কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সব এখানেই দেখতে পাই। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সব এই স্তরেই দেখা যায়। সব এখানে দেখা যায়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জীবাশ্ম কোথায় দেখা যাচ্ছে? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সব কিন্তু এই পাললিক শিলাতেই কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? এইবার হচ্ছে আমরা এই যে বললাম যে তোমার কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় বা জীবাশ্ম, সেটা সম্পর্কে চলো জেনে নিই। কি হচ্ছে, প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে, মানে একদিন দুদিনের আগের ব্যাপার নয়, 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আলোড়নের ফলে এই যে আমাদের পৃথিবীতে যে অরণ্য রয়েছে, গাছপালা সব চাপা পড়ে গেল। ঠিক আছে?
চাপা পড়ে যাওয়ায় ভূগর্ভের যে চাপ রয়েছে, আবার এই ওপরের তাপ, এর ফলে কি হচ্ছে যে গাছেদের পাতায় যে কার্বনটা থাকে সেইটা কি হয়ে গেল, কয়লায় পরিণত হয়ে গেল। ঠিক আছে, তারপর আবার 10 কোটি বছর আগে পাললিক শিলায় নানা ধরনের উদ্ভিদ প্রাণী এইগুলো চাপা পড়ে যায়, এবং সেটাই কি হয় যে এই যে চাপা পড়ে যায় উদ্ভিদ প্রাণী, এগুলোর কিন্তু পাললিক শিলায় একটা ছাপ দেখা যায়। যেমন কোনো কোথাও একটা সিমেন্ট তোমার বাড়িতে মনে করো বা কোনো রাস্তায় মনে করো সিমেন্টের ঢালাই হচ্ছে, তখন তুমি তার উপর পা দিলে তাহলে তোমার পায়ের ছাপটা পড়ে যাবে। ঠিক তেমনই যে কি হচ্ছে, এই উদ্ভিদ প্রাণীগুলোর ছাপ কিন্তু ওই শিলায় পড়ে যায়। ঠিক আছে, ওই শিলায় কিন্তু উদ্ভিদ প্রাণীগুলোর ছাপ কিন্তু পড়ে যায়। আচ্ছা, এইভাবে 10 কোটি বছর আগে পাললিক শিলায় আবার নানান ধরনের উদ্ভিদ প্রাণী চাপা পড়ে, তখন প্রবল চাপ এবং ভূগর্ভের তাপে ওই যে উদ্ভিদ প্রাণীগুলো চাপা পড়ছে, ওদের দেহ থেকে হাইড্রোজেন আর কার্বনের দ্রবণে পরিণত হয়ে নানান রকম খনিজ তেল সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, খনিজ তেল সৃষ্টি হচ্ছে, এছাড়াও প্রাকৃতিক গ্যাসও কিন্তু দেখতে পাওয়া যায়। এবার তোমাদেরকে এইবার এই ছবিটাই দেখো, ভালো করে বুঝতে পারবে। তাহলে কি হচ্ছে, এই যে স্তরে স্তরে জমাট বেঁধে 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 পাললিক শিলাটা হচ্ছে, তখন এই যে কোনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী যে চাপা পড়ে যাচ্ছে, সেটার এই যে দেখতে পাচ্ছ একটা ছাপ তৈরি হয়েছে শিলাটার মধ্যে, এগুলোই কিন্তু কি বলা হচ্ছে, জীবাশ্ম বলা হচ্ছে। এবার ফসিল কি বা জীবাশ্ম কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভালো করে তোমাকে মনে রাখতে হবে। তাহলে শিলায় কিন্তু উদ্ভিদ বা প্রাণীর এই যে ছাপ দেখা যাচ্ছে, সেটাই কিন্তু কি, জীবাশ্ম। এবার আমরা আগ্নেয় শিলার ভাগ তো দেখেছিলাম, যে নিঃসারী আগ্নেয় শিলা, উদ্বেদী আগ্নেয় শিলা, উদ্বেদীর আবার পাতালিক উপপাতালিক। এবার পাললিক শিলাকেও দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা কি সংঘাত শিলা, আরেকটা অসংঘাত শিলা। সংঘাত শিলাটা কি, সংঘাত, ঢিসুম ঢিসুম ঢিসুম, যে আগ্নেয় প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ঢিসুম ঢিসুম করলে কি ব্যথা লাগে, তাহলে আগ্নেয় শিলাটা কি হচ্ছে, ছোট 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 টুকরো পরিণত হচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে জমাট বেঁধে যে শিলাটা কি হচ্ছে, যে শিলাটা সৃষ্টি হচ্ছে। তাহলে প্রাচীন শিলা, কোন শিলা, প্রাচীন শিলা। আমি জানি না হয়তো একবার দুবার আগ্নেয় শিলা বলে ফেললাম কিনা, যাই হোক। তো প্রাচীন শিলাটা কি হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে, দিয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলাটা হচ্ছে, বহুদিন ধরে জমাট বেঁধে, সেটা হচ্ছে গিয়ে আমাদের সংঘাত শিলা। আর যখন রাসায়নিক উপায়ে, মানে চূর্ণ বিচূর্ণ হচ্ছে না, রাসায়নিক ভাবে যখন বা জৈবিক উপায়ে যে শিলাটা সৃষ্টি হচ্ছে, সেটা অসংঘাত শিলা। তাহলে সংঘাত শিলা কি মানে কি, ধাক্কাপুক্কি ধাক্কাপুক্কি ধাক্কাপুক্কি। তাহলে এই সংঘাত শিলাতে কি হচ্ছে, শিলাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, দিয়ে সেটাই দীর্ঘকাল ধরে জমে 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 সৃষ্টি হচ্ছে যে শিলা। অসংঘাতে কিন্তু যে শিলার কি হচ্ছে, রাসায়নিক উপায়ে বা জৈবিক ভাবে সৃষ্ট শিলাই হয়ে যাচ্ছে আমাদের অসংঘাত শিলা। আচ্ছা, এখান থেকে এই চুনা পাথরটা ভালো করে পড়বে। চুনা পাথর বা ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা সিমেন্ট তৈরিতে, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, চুনাপাথর যুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয় এবং জল নিচে নেমে নেমে যায়, এটাও মনে রেখো। এইবার আমরা চলে আসব রূপান্তরিত শিলা। রূপান্তর, রূপান্তর মানে কি, চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে তুই তো আগে খুব আমরা বলি না, আরে তুই তো আগে খুব রোগা ছিলিস এখন মোটা হয়ে গেলি, বা আগে মোটা ছিলিস এখন রোগা হয়ে গেছিস, অর্থাৎ চেঞ্জ হচ্ছে। যদিও কাউকে মোটা রোগা কোনোটাই বলা কিন্তু আমাদের ঠিক নয়, ঠিক আছে। রূপান্তর মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। বা মনে করো কেউ একজন প্রথমে ছিল খুব সাধারণ সিম্পল টাইপের ছিল, হঠাৎ করে সে কোথাও একটা বেড়াতে গিয়ে আসার পর থেকে তারপর সে আর সানগ্লাস, এই গ্লাস দিয়ে এরকম এরকম করে হাঁটছে, ঠিক আছে, এরকম এরকম করে হাঁটছে, মানে স্টাইল ছাড়া হাঁটতে পারছে না। দিয়ে তখন বলছে, আরে বাবা তোর তো খুব চেঞ্জ হয়ে গেছিস রে, মানে কি রূপান্তর হয়ে গেছে। তাহলে এই রূপান্তরিত শব্দটাই যে মেটামরফিক রক বলছি, এটা কোথা থেকে এসেছে, গ্রিক শব্দ মেটামরফি থেকে এসেছে। মেটামরফিক রকসটা গ্রিক শব্দ মেটামরফি থেকে এসেছে, যার অর্থই হচ্ছে রূপান্তর, অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, আগ্নেয় শিলা পাললিক শিলাটা চেঞ্জ হয়ে যাবে। দেখো কি হচ্ছে, আগ্নেয় শিলা পাললিক শিলা দীর্ঘদিন ধরে চাপ আর তাপে, ভূ অভ্যন্তরে চাপ তাপ এগুলোতে কি হচ্ছে, বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাদের যে পুরনো যে ভৌত আর রাসায়নিক ধর্ম রয়েছে, সেগুলো চেঞ্জ হয়ে এক নতুন ধরনের শিলায় পরিণত হচ্ছে।
কি হচ্ছে, এক নতুন ধরনের শিলায় পরিণত হচ্ছে। মানে আগ্নেয় শিলার নিজের একটা বৈশিষ্ট্য রয়েছে, পাললিক শিলার নিজের একটা বৈশিষ্ট্য। এবার সেইগুলো কিন্তু চেঞ্জ হয়ে কমপ্লিটলি একটা নতুন ধর্ম বিশিষ্ট একটা শিলা তৈরি হচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে কি রূপান্তরিত শিলা। যেমন এই আগ্নেয় শিলার রূপান্তর, আগ্নেয় শিলার ক্ষেত্রে আমরা গ্রানাইট পড়েছি, এই গ্রানাইটটাই চেঞ্জ হয়ে নিস হয়ে যায় রূপান্তরিত শিলায়। আবার পাললিক শিলায় আমরা একটু আগে চুনা পাথর দেখলাম, এই পাললিক শিলাটাই আবার কি হয়ে যায়, রূপান্তরিত হয়ে মার্বেল হয়ে যাচ্ছে, মার্বেল। আবার রূপান্তরিত শিলাটা যে শুধুমাত্র আগ্নেয় শিলার রূপান্তর হচ্ছে বা শুধুমাত্র পাললিক শিলার রূপান্তর হচ্ছে তা কিন্তু নয়, কখনো কখনো অলরেডি যে একটা রূপান্তরিত শিলা রয়েছে তারও আবার চেঞ্জ হয়ে যায়। যেমন স্লেট, স্লেট হচ্ছে ফিলাইট হয়, তারপর এই ফিলাইট থেকে আবার দেখো সিস্ট হচ্ছে, অর্থাৎ দেখো এই যে চেঞ্জেস হয়েছে, তাহলে আগ্নেয় শিলা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাললিক শিলা চেঞ্জ হচ্ছে, রূপান্তরিত শিলা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে চেঞ্জ হয়ে যে নতুন শিলাটা তৈরি হচ্ছে, যে নতুন শিলাটার সৃষ্টি হচ্ছে, সেটাই কিন্তু কি রূপান্তরিত শিলা। চলো এখানে শিলার রূপান্তরের একটা ছবি দেওয়া হয়েছে তোমাদের জন্য। নেক্সট হচ্ছে একটা শ্রেণী বিভাগ। রূপান্তরিত শিলা যখন অত্যাধিক তাপে হচ্ছে, প্রচন্ড হিটে, তখন কি হচ্ছে, পিট কয়লা থেকে গ্রাফাইট। আবার প্রচন্ড চাপে মানে প্রেসারে শেল থেকে স্লেট। আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখো অ্যান্ডালুসাইড থেকে সিলেমিনাইট কিন্তু হচ্ছে। তাহলে এইগুলো একটু একটু করে মনে রাখতে হবে। এই যে দেখো ছবি, গ্রানাইট ছিল প্রথমে, সেটা নিস হয়ে গিয়ে ওরকম হয়ে গেছে। ব্যাসেল ছিল, দেখো পুরো কিন্তু সব চেঞ্জেস লাগছে, এই শিলাগুলোর থেকে চেঞ্জ হয়ে এই শিলাগুলো হয়েছে, এই শিলাগুলো হয়েছে দেখো পুরো চেঞ্জ লাগছে। ব্যাসেল থেকে অ্যাম্ফিবোলাইট, বেলে পাথর থেকে কোয়ার্জ, চুনা পাথর থেকে মার্বেল, পিট কয়লা থেকে গ্রাফাইট, শেল থেকে স্লেট, আবার সেই শেল থেকে স্লেট সেটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে ফিলাইট, সেই ফিলাইটটা আবার হয়ে যাচ্ছে সিস্ট। ঠিক আছে, তাহলে দেখো কত চেঞ্জেস হচ্ছে। এবার এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাকে বলবে গ্রানাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হচ্ছে, বা স্লেট কার রূপান্তরিত রূপ, তখন তোমাকে বলতে হবে স্লেট বলছি। নিস কার রূপান্তরিত রূপ, তখন তোমাকে বলতে হবে গ্রানাইট। ঠিক আছে, স্লেট কার রূপান্তরিত রূপ হচ্ছে সেলের রূপ। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাফাইট কোথা থেকে পাচ্ছি, পিট কয়লা। চুনা পাথর চেঞ্জ হয়ে রূপান্তরিত হয়ে কিসে পরিণত হচ্ছে, মার্বেল। তাহলে এইগুলো কিন্তু ভালো করে তোমাকে মনে রাখতে হবে। আর হচ্ছে ব্যাসাল্ট অ্যাম্ফিবোলাইট। এবার রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, যে রূপান্তরের ফলে আগ্নেয় শিলা বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আগ্নেয় শিলা ছিল, পাললিক শিলা ছিল, সেটা তো এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, দিয়ে সেটা আরো অনেক কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের তুলনায় আরো মসৃণ হচ্ছে, চকচকে হচ্ছে, আর হচ্ছে কেলাসিত হচ্ছে। আগ্নেয় শিলার থেকে যদি রূপান্তরিত হয় তাহলে ওটা আরো স্মুথ চকচক হয়। পাললিক শিলা রূপান্তরিত হলে তার যে এই যে ভেঙে যায়, সেই ভঙ্গুরতা কিন্তু কমে যায়। এইবার আমরা জানবো শিলা চক্র কি। শিলাটা কি চাকার মতন করে ঘুরছে, সেই চাকার মতন করে ঘোরার জন্য চলো আমরা একটু প্রথমে একটু বেসিক জিনিসটা দেখে নিই। কি হচ্ছে, ম্যাগমা, ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসছে। ম্যাগমা ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসছে, বেরিয়ে আসার পর সেটা কি হয়েছে, আগ্নেয় শিলার সৃষ্টি করেছে। এরপর এটা কি হচ্ছে, নদী, বায়ু, হিমবাহ এটাকে ক্ষয় করছে। তাহলে আমরা প্রথমে দেখেছি ভূ অভ্যন্তরে ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে ঠান্ডা হয়ে আগ্নেয় শিলা। এইবার এই আগ্নেয় শিলাটা কি হচ্ছে, নদী, বায়ু, হিমবাহ এইগুলোর দ্বারা ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাওয়া পদার্থটা আবার অপসারিতও হচ্ছে। অপসারিত হচ্ছে কোথায়, সমুদ্র, হ্রদ, নদীর তলদেশে। তাহলে এই যে আগ্নেয় শিলাটা ক্ষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম পলিতে পরিণত হলো, সেটা আবার নদীর তলদেশে জমা হলো, এইভাবে জমতে জমতে স্তরে 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 পাললিক শিলা। এবার এই পাললিক শিলাটা কি হচ্ছে, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আগ্নেয় শিলাটা চেঞ্জ হয়ে আবার রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে।
এইবার এই রূপান্তরিত শিলাটা কি আবার নানান রকম প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয় ফয় পেয়ে আবার টুকরো 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 পলিকণায় পরিণত হলো, আবার সরে গিয়ে সমুদ্র তলদেশে বা নদীর তলদেশে জমা হলো, দিয়ে জমা হয়ে কি হলো আবার পাললিক শিলার সৃষ্টি হলো। তাহলে এইভাবে কিন্তু প্রসেস কিন্তু চলতেই থাকে। দেখো রূপান্তরিত শিলা কি হচ্ছে ক্ষয় হচ্ছে, দিয়ে আবার পাললিক শিলায় পরিণত হয়, আবার এই তিন ধরনের শিলাই আবার কি হচ্ছে, এবার মনে করো পাললিক শিলা রয়েছে, রূপান্তরিত শিলা রয়েছে, আগ্নেয় শিলা, এরা কোনো একটা ভূ আলোড়ন হলো, দিয়ে ভূগর্ভে প্রবেশ করে গেল, তখন কি ভূগর্ভে যেই প্রবেশ করে যাবে আবার ম্যাগমা হবে, আবার সেই ম্যাগমা লাভা হিসেবে বেরিয়ে আসবে, আবার আগ্নেয় শিলা, আবার আগ্নেয় শিলা ক্ষয় হয়ে পাললিক শিলা, পাললিক শিলা আগ্নেয় শিলার থেকে রূপান্তরিত শিলা, দিয়ে আবার রূপান্তরিত শিলার থেকে পাললিক শিলা, এইভাবে কিন্তু একটা চাকার মতন করে কন্টিনিউয়াস ওয়েতে এই প্রসেসটা ঘুরতেই থাকে, তাই একে শিলা চক্র বলা হয়। এই দেখো এই ছবিটা দেখো, এই যে রয়েছে ম্যাগমা ভূ অভ্যন্তরে, ঠিক আছে, সেটা এই যে দেখো বাইরে বেরিয়ে এলো, দিয়ে ছড়িয়ে পড়লো, দিয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হলো। দিয়ে এই আগ্নেয় শিলাটা একদম ভালো করে বোঝো, একদম সহজ, আমরা জানি আগ্নেয় শিলা কিভাবে সৃষ্টি হয়েছে, এই ম্যাগমাটা বাইরে বেরিয়ে এসছে লাভা হিসেবে, দিয়ে ছড়িয়ে পড়ে কঠিন শীতল হয়ে তোমার লাভা হয়েছে। এইবার লাভাটা কি হচ্ছে, এই যে দেখো বৃষ্টি ফৃষ্টি এইগুলোর প্রভাবে এই যে মনে করো একটা শিলা, সেটা ক্ষয় ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে এইটা কি হচ্ছে ক্ষয়ে 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 এইগুলোর দ্বারা চলে যাচ্ছে, এই যে এখানে এসে জমা হচ্ছে, নদীর তলদেশে জমা হচ্ছে জমা হচ্ছে জমা হচ্ছে জমা হচ্ছে জমা হচ্ছে, ঠিক আছে, এইভাবে জমা হচ্ছে, এইভাবে স্তরে 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 পাললিক শিলা হলো, এই পাললিক শিলাটা আবার চেঞ্জ হয়ে রূপান্তরিত শিলা হলো, এই রূপান্তরিত শিলাটা দেখো আবার কিন্তু এই একই প্রসেসে প্রসেসে নানান রকম ভাবে কিন্তু চলতে থাকছে, সেম জিনিস সেম। এখানটায় তোমরা এই ছবিটা দেখলে ভালো বুঝতে পারবে, দেখো এই যে ম্যাগমা ছিল, ম্যাগমাটা ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে আগ্নেয় শিলা হলো, আগ্নেয় শিলাটা কি হলো ক্ষয়ে গেল, ক্ষয়ে গিয়ে পলি হলো, দেখতে পাচ্ছ এই যে টুকরো 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 দেখো টুকরো 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 পলি হলো, এইবার এই পলিটা কি হচ্ছে আস্তে আস্তে আবার পাললিক শিলায় জমাট বেঁধে পাললিক শিলা হলো, পাললিক শিলাটা অত্যন্ত চাপ আর তাপে চেঞ্জ হয়ে রূপান্তরিত শিলা হয়ে গেল, এই রূপান্তরিত শিলাটা কি হচ্ছে একবার ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে আবার পাললিক শিলা হচ্ছে, বা এই রূপান্তরিত শিলাটা গলে গিয়ে আবার ম্যাগমা হচ্ছে, দিয়ে আবার এই ম্যাগমাটা কি আগ্নেয় শিলায় পরিণত হচ্ছে, সেম প্রসেস কিন্তু চলতে থাকছে। তাহলে এই যে চাকার মতন চক্রাকারে ঘুরতে থাকছে সেটাকেই বলছে কি শিলা চক্র। তাহলে শিলা চক্র কার কার ডান ডানা ডান ডান হলো আমাকে ঝটপট 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 করে বলে ফেলো। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই তোমাদেরকে, এটা শর্ট প্রশ্নের জন্য পড়বে 2 মার্কস, যে কি ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়, কারণ ওখানে অনেক প্রচুর পরিমাণে কিন্তু খনিজ সম্পদ রয়েছে। এইখানে কি ভারতে উত্তোলিত যে মোট মোট খনিজের প্রায় 33% কিন্তু ছোটনাগপুর মালভূমিতে রয়েছে, ঠিক আছে, এবং ভারতে মোট যে কয়লা রয়েছে তার 70%, অভ্র যেটা রয়েছে তার 50%, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তাহলে মোট খনিজ সম্পদ বেশিরভাগটাই কিন্তু এখানে রয়েছে, তাই ছোটনাগপুরকে কিন্তু কি বলা হয় খনিজ ভান্ডার বলা হচ্ছে। এইবার আমি তোমাদেরকে বলেছিলাম যে এই শিলা পড়তে পড়তে মাটি কিভাবে সৃষ্টি হচ্ছে সেটাও বুঝবো, তাহলে চলো সেটাও তোমাদেরকে বুঝিয়ে। তাহলে প্রথম থেকে কি কি পড়লাম, লেটস রিভাইজ। আমরা প্রথমে জানলাম শিলা কি, তারপর জানলাম শিলার আছে 3টে ভাগ, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত। আগ্নেয় শিলা জানলাম ভূ অভ্যন্তরের ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে, ঠান্ডা হচ্ছে, যে শিলা পরিণত হচ্ছে সেটা আগ্নেয় শিলা। এবার আগ্নেয় শিলা এই যে বাইরে বেরিয়ে আসলে সেটা নিঃসারী শিলা, আর মনে করো বাইরে বেরিয়ে আসতে পারেনি, ভূপৃষ্ঠে আসার আগেই আটকে গেছে, যদি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থাকে তাহলে উপপাতালিক, আর ভূপৃষ্ঠ থেকে যদি অনেক দূরে থাকে তাহলে পাতালিক। এরপর আসবো আমরা পাললিক শিলায়, কি হচ্ছে এই আগ্নেয় শিলাটা আস্তে 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 ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে ক্ষয়ে ছোট 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 পলিকণায় পরিণত হচ্ছে, দিয়ে সেই পলিকণাটা নদী বায়ু বয়ে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে গিয়ে একটা সমুদ্রের তলদেশে বা জলাশয় জমা হলো, আবার জমা হলো, আবার জমা হলো, আবার জমা হলো, এইভাবে স্তরে 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 পাললিক শিলা পরিণত হলো। এই পাললিক শিলায় কি এই জমতে জমতে চাপ তাপে কোনো উদ্ভিদ প্রাণী যদি ওর মাঝে চাপা পড়ে গিয়ে থাকে, তাহলে এই জমে যখন কঠিন হবে তখন তার ওই ছাপটাও ওই শিলাটার ওপর পড়ে যায়, সেটা হচ্ছে জীবাশ্ম। এইবার এই আগ্নেয় শিলার পাললিক শিলা এরা নিজেদের মতন আছে, এইবার এই দুটো শিলা কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে,
এই দুটো শিলা চেঞ্জ হয়ে একদম নতুন একটা শিলায় পরিণত হচ্ছে, যেটা রূপান্তরিত শিলা। এবার এই রূপান্তরিত শিলাটা কি হচ্ছে, আবার এই নদী, বায়ু, হিমবাহ এগুলোর দ্বারা ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে 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 আবার টুকরো টুকরো পলি হলো। আবার সেই টুকরো টুকরো পলিটা বয়ে গেল, বয়ে সমুদ্র তলদেশে জমা হলো, আবার পাললিক শিলা হলো। বা এই যে রূপান্তরিত শিলাটা বললাম, এটা মনে করো কোনো কারণে কি হয়েছে, আবার ভূগর্ভে প্রবেশ করে গেছে, দিয়ে তারপর ওরা গলে গেছে, গলে গিয়ে আবার ম্যাগমা, সেই ম্যাগমাটা আবার লাভা হিসেবে বেরিয়ে আসবে, আবার আগ্নেয় শিলা, আবার পাললিক শিলা, এই যে চক্রাকারে ঘুরছে, এটাই হচ্ছে শিলা চক্র। এইবার সেম ভাবে আমরা বুঝবো মাটি কিভাবে সৃষ্টি। চলো, শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলে, শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলে পেডোজেনেসিস। এটা ভালো করে মনে রাখবে। এটা কিভাবে হচ্ছে দেখো, প্রথমে আবহ বিকার হচ্ছে। আবহ বিকার কি, যে এখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, বায়ু, হিমবাহ এগুলোর দ্বারা বহুদিন ধরে একটা আদি শিলা ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। ঠিক আছে, মনে করো এই যে একটা পাহাড়ের টপ, এই যে এখানের এই যে শিলাটা রয়েছে, সেই শিলাটা আস্তে আস্তে টুকরো 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 হয়ে গেল। ঠিক আছে, এইবার এই টুকরো টুকরো শিলার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ, এই যে শিলাটা টুকরো টুকরো হয়ে গেল, নানান রকম জৈব পদার্থ, কোনো গাছের পাতা, কোনো মৃত পচনশীল উদ্ভিদ, প্রাণীদেহ, এইগুলো সব এসে মিশলো। তাহলে একটা আদি শিলা কি হলো, নানান প্রাকৃতিক শক্তির ফলে টুকরো টুকরো হয়ে গেল, দিয়ে তারপর সেখানে আবার কি এসে মিশলো, কোনো প্রাণীর দেহাবশেষ, কোনো উদ্ভিদের পাতা, এই সমস্ত গুলো মিশ্রিত হলো। তারপরে কি হচ্ছে, বৃষ্টির জল আছে, নদীর জল আছে, সমুদ্র তরঙ্গ, এগুলো সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডকে এটা সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে টুকরো হলো, তার সঙ্গে এসে নানান জৈব পদার্থ মিশলো, দিয়ে তারপর নদী, বায়ু, হিমবাহ এসে এটাকে সুই করে ওটাকে অন্য জায়গায় নিয়ে চলে গেল। ঠিক আছে, এবার এই অন্য জায়গায় নিয়ে চলে যাওয়ার পরে যে অংশটা অবশিষ্ট হিসেবে থেকে যাচ্ছে, সবটাকে নিয়ে গেল না, অবশিষ্ট হিসেবে যেটা রয়ে গেল তাকে কি বলা হয়, রেগোলিথ বলা হয়। এটা কিন্তু রেগোলিথ বলে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই রেগোলিথই কি মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়। মাটি সৃষ্টি হতে গেলে প্রথমে কিন্তু এই রেগোলিথই তৈরি হয়। তাহলে টুকরো টুকরো হলো, জৈব পদার্থ মিশলো, সেটাকে অপসারিত করলো, দিয়ে অপসারিত অংশের যেটুকু অবশিষ্ট পড়ে রয়েছে সেটা হচ্ছে কি, রেগোলিথ। এইবার এই রেগোলিথ কি হচ্ছে, মৃত্তিকার মূল উপাদান, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, স্টার মার্ক। রেগোলিথই হচ্ছে মৃত্তিকার সৃষ্টির মূল উপাদান। এইবার আস্তে আস্তে টাইমের সাথে সাথে নানান রকম ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই যে রেগোলিথটা থেকেই কিন্তু কি হচ্ছে, একটা কি এর ভূত্বকের ওপর খনিজ জৈব পদার্থ সমৃদ্ধ একটা পাতলা কোমল স্তর সৃষ্টি। এই রেগোলিথটাই ধীরে ধীরে কালক্রমে কালক্রমে একটা পাতলা স্তরে পরিণত হচ্ছে, যেটাকে বলছি আমরা মাটি। তাহলে কিভাবে মাটি তৈরি হচ্ছে, দেখো এই যে একটা শিলা ছিল, ঠিক আছে, এই শিলাটা কি হলো, একটা আগ্নেয় শিলা ছিল বা একটা যে কোনো শিলা ছিল, এই শিলাটা আস্তে আস্তে টাইমের সাথে ক্ষয়ে গেল, ক্ষয়ে গিয়ে দেখছে এই যে টুকরো 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 পর্ণায় পরিণত হচ্ছে। এইটাই আবার কালক্রমে কিন্তু এই যে একটা পাতলা আবরণ তৈরি হয়েছে, এইভাবে মাটিতে কিন্তু পরিণত হবে। এইবার আমরা চলে আসবো আগ্নেয় শিলার ব্যবহার। দেখো আগ্নেয় শিলা আছে, আগ্নেয় শিলার বিশেষত্ব পড়েছি, এবার আগ্নেয় শিলার ব্যবহার কি। আগ্নেয় শিলা দেখো আমাদের জীবনে কিভাবে ব্যবহার হচ্ছে, এই ছবিগুলো দেখলেই কিন্তু তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এই যে রূপান্তরিত শিলা, দেখো রূপান্তরিত শিলা আমরা স্লেট তৈরিতে ব্যবহার করছি, মার্বেল তৈরিতে ব্যবহার করছি, এগুলো। আর কি রয়েছে, আর রয়েছে হচ্ছে তোমার পাললিক শিলা। পাললিক শিলা দেখো চুনা পাথর তৈরি করতে ব্যবহার হচ্ছে, বেলে পাথর তৈরি করতে ব্যবহার হচ্ছে, এগুলো। তাহলে ছবি তো আমরা দেখলাম, তাহলে একটু ডিটেলসেও তো জানতে হবে, না হলে কি করে হবে। দেখো আগ্নেয় শিলা কি নির্মাণ কার্যে ব্যবহৃত হচ্ছে, বাড়ির মেঝে তৈরিতে গ্রানাইট পাথর ব্যবহার হচ্ছে। তাহলে রামেশ্বরম মন্দিরের নাম শুনেছো তোমরা, রামেশ্বরম, মাদুরাই, মহাবলীপুরমের প্রসিদ্ধ যে মন্দির, সেগুলো সব গ্রানাইট পাথরে তৈরি।
গ্রানাইটটা কি আগ্নেয় শিলা, তাই না? তাহলে আগ্নেয় শিলা কিন্তু দেখো এই যে নির্মাণ কার্যে ব্যবহার করা হচ্ছে। তোমাকে প্রশ্ন দেবে, বলবে মহাবলীপুরম, মহাবলীপুরমের যে মন্দির আছে সেই মন্দিরটা কোন পাথরে তৈরি? সেটা গ্রানাইট পাথরে তৈরি। তারপর কি রাস্তাঘাট তৈরিতেও ব্যবহার করা হচ্ছে। কিভাবে রাস্তাঘাট তৈরিতে ব্যবহার করা হচ্ছে? রেল লাইন, ট্রাম লাইন, এগুলোতে ব্যাসল্ট শিলার টুকরো লাগে। তাহলে ব্যাসল্টটাও তো আগ্নেয় শিলা, তাহলে এগুলো তৈরি করতে ব্যাসল্ট লাগছে, অর্থাৎ কি আগ্নেয় শিলা লাগছে। তাহলে আমরা কি দেখছি যে নানান রকম বাড়ি ঘর বা মন্দির এগুলো স্থাপন করতে লাগছে। মহাবলীপুরমের মন্দির গ্রানাইট পাথরে তৈরি। আবার রেল লাইন এগুলো তৈরিতে ব্যাসল্ট লাগছে, সেটা কি? সেটাও আগ্নেয় শিলা। তারপর বাঁধ নির্মাণে, খনিজ সংগ্রহ করতে আগ্নেয় শিলা থেকে সোনা, রূপো, সীসা প্রভৃত খনিজ সংগৃহীত হচ্ছে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু আগ্নেয় শিলার আমরা ব্যবহার বা আগ্নেয় শিলার কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা হলো। তুমি 3টি ব্যবহার অবশ্যই পড়ে রাখবে। এরপর পাললিক শিলা দিয়ে কি হচ্ছে? বাড়িঘর নির্মাণ কার্য। বাড়িঘর বাড়িঘর নির্মাণ কাজে নানান রকমের প্রাসাদ, দুর্গ এগুলো বেলে পাথর দিয়ে তৈরি। তাহলে বেলে পাথরটা কি? বেলে পাথরটা এক ধরনের পাললিক শিলা, ঠিক আছে। তারপর চুনা পাথর, ডলোমাইট এইগুলো ব্যবহার করা হয় সিমেন্ট শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে। এটাও কি? বেলে পাথর, কাদা পাথর এগুলো কি সব পাললিক শিলা। তারপর কৃষি কার্যে ব্যবহার করা হচ্ছে। এই যে দেখো এই ছবিগুলো দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা এই যে দেখতে পাচ্ছ, দেখো মার্বেল, মার্বেলের কথা তোমরা শুনেছো, মার্বেল, ঠিক আছে। মার্বেল কি হচ্ছে? একটা রূপান্তরিত শিলা। সেই মার্বেলটা কি হচ্ছে? নানান রকম প্রাসাদ, নগরী তৈরি হচ্ছে। এই যে তাজমহলের কথা কে না শুনেছে বলো। তারপর বিদ্যা চর্চায়, যেমন এই গ্রানাইট থেকে পেন্সিল হচ্ছে, সেটা লেখার কাজে ব্যবহার হচ্ছে। শিলা রূপান্তরিত হলে কি হচ্ছে? একদিকে ধাতব অধাতব সব একদিকে চলে আসে, ফলে খনিজ সংগ্রহের সুবিধা হয়, ঠিক আছে। খনিজ সংগ্রহের সুবিধা হয়। এইবার এখান থেকে তোমাদেরকে কিছু শর্ট প্রশ্নও বলে দিই। সেটা কি? স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট। চুনা পাথর যুক্ত অঞ্চলে, ভালো করে খেয়াল রাখবে, কোথায়? চুনা পাথর যুক্ত অঞ্চলে কি হচ্ছে? কাজ ভূমিরূপের মধ্যে এই যে চুনা পাথরের যে গুহা দেখতে পাচ্ছ, সেই গুহার এই যে দেখতে পাচ্ছ ছাদ থেকে, অন্য একটা কালার দিয়ে দেখাই, এই যে দেখো চুনা পাথর যুক্ত অঞ্চল, এই যে গুহার ছাদ, টপ থেকে এই রকম ভাবে কি ঝুলতে থাকা এই যে চুনা পাথরের যে দণ্ডগুলো দেখছো, এই যে উপরের দিক থেকে ঝুলতে থাকা এই যে দণ্ডগুলো দেখছো, সেটাকে বলে স্ট্যালাকটাইট। আবার এই যে দেখো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এই যে নিচের দিক থেকে আবার ঝুলছে, এই নিচের দিক থেকে এইগুলোকে বলে স্ট্যালাগমাইট। তাহলে চলো স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটটা দেখিয়ে দিই। তাহলে একটা দেখলাম যে উপরের দিক থেকে গুহার ছাদ থেকে ঝুলছে। এইবার আরেকটা কি? গুহার এই যে মেঝে থেকে, গুহার মেঝে থেকে এই যে দেখো উপরের দিকে এই যে যে দণ্ড, চুনা পাথরের দণ্ড, এটাকে বলে স্ট্যালাগমাইট। তাহলে উপরের দিক থেকে যেটা স্ট্যালাকটাইট, আর নিচের দিক থেকে যেটা সেটা স্ট্যালাগমাইট। কোথায় দেখতে পাওয়া যায় এটা কিন্তু মনে রেখো। চুনাপাথর যুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই, উদাহরণ মধ্যপ্রদেশের পাঁচমারি অঞ্চলে চুনা পাথরের যে গুহা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু সব শর্ট প্রশ্নের জন্য কিন্তু বলছি। এইবার জীবাশ্ম কি? এটা ভালো করে পড়বে। জীবাশ্ম কি? স্টার মার্ক। এটা অত্যন্ত ভালো করে আলাদাভাবে পড়বে। প্রথমত জীবাশ্ম আমরা কোথায়? পাললিক শিলায় দেখতে পাচ্ছি। জীব যুক্ত অশ্ব, জীবের কি হচ্ছে? ছাপ পড়ে যাচ্ছে, উদ্ভিদ বা প্রাণীর একটা ছাপ পড়ে যাচ্ছে, এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। পাললিক শিলা সৃষ্টির সময় সমুদ্র বা হ্রদের তলদেশে পলি যখন জমা হয়, তখন উদ্ভিদ বা মৃত প্রাণীর দেহ চাপটা ধীরে 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 প্রস্তরীভূত হয়ে যায়, তাদের যে ছাপটা সেটাই। অ্যান্ড লাস্টলি আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার পার্থক্যও কিন্তু তোমাদেরকে কিন্তু পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আগ্নেয় শিলা কি হচ্ছে? উত্তপ্ত গলিত ম্যাগমা জমে সৃষ্টি হচ্ছে। পাললিক শিলা কি? সমুদ্রের তলদেশে পলি জমে জমে সৃষ্টি হচ্ছে। রূপান্তরিত শিলা কি? আগ্নেয় শিলা
আগ্নেয় শিলা ও পাললিক শিলা এদের শিলা খনিজের রূপান্তর ঘটছে, এদের কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আগ্নেয় শিলা, পাললিক শিলা এগুলো কি রূপান্তরিত হয়ে যে নতুন ধর্ম বিশিষ্ট একটা শিলা তৈরি হচ্ছে। এটা কি খুব কঠিন ভারী হয়? এই পাললিক শিলাটা এই যে নরমও হয় হালকাও হয়, আর এই রূপান্তরিত শিলা কিন্তু সবচেয়ে বেশি কঠিন আর ভারী হয়। ঠিক আছে, এখানে কোনো জীবাশ্ম পাওয়া যায় না, এখানে জীবাশ্ম পাওয়া যায় না, বাট এই পাললিক শিলাটা স্তরে 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 হয় বলে জীবাশ্ম কিন্তু এখানেই দেখতে পাওয়া যায়। এটা সহজে ক্ষয় না, এটা সহজেই ক্ষয়ে যায়, আর এটাও সহজে ক্ষয় না। এটার উদাহরণ গ্রানাইট ব্যাসল্ট, এটার বেলে পাথর, চুনা পাথর, এটার মার্বেল, অ্যাম্ফিবোলাইট। তাহলে আমরা কি জানলাম? আগ্নেয় শিলা খুব কঠিন, পাললিক শিলা কিন্তু তুলনামূলকভাবে নরম। এবার নরম বলে কিন্তু এটা সহজে ভেঙেও যায়। অন্যদিকে রূপান্তরিত শিলা সব থেকে কঠিন, সহজে ভাঙে না। পাললিক শিলায় আমরা জীবাশ্ম দেখতে পাচ্ছি, পাললিক শিলাতেই আমরা কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তো তারপর এইবার আমরা চলে আসবো একটু এক্সারসাইজে। চলো, এক্সারসাইজের প্রথম প্রশ্ন কি? আমি বলেছিলাম যে এক্সারসাইজ ছাড়া কিন্তু কি আমার ক্লাস একদম ইনকমপ্লিট। এক্সারসাইজে কি প্রথম প্রশ্ন, জীবাশ্ম কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? এবার আমাকে ঝটপট করে বলো তো, জীবাশ্ম আমরা কোথায় দেখতে পাই? এটা কি আর বলতে হয়? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, জীবাশ্ম আমরা কোথায় দেখতে পাই? ম্যাম, পাললিক শিলায়, পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন কি রয়েছে? গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হচ্ছে, গ্রানাইট শিলা রয়েছে, সেই গ্রানাইট শিলাটা চেঞ্জ হয়ে, ঠিক আছে, তার কি হচ্ছে, আমি মেটামরফোসিস বলে একটা পড়েছিলাম। ঠিক আছে, আমি যখন তোমার মাস্টার্স অনার্সে পড়ছি তখন মেটামরফোসিস পড়েছি। কখনো সময় হলে এই গল্পগুলো বলতাম, যেখানে কি হচ্ছে, ক্যারেক্টার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাদের রূপ টুপ সব চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, তো গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে যে শিলায় পরিণত হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা গ্রানাইটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, নিস হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো। চুনা পাথর রূপান্তরিত হয়ে কি হয়ে যায়? একটু আগেই পড়েছি, চুনা পাথর রূপান্তরিত হয়ে কি হয়ে যায়? তাড়াতাড়ি কমেন্টে লেখো, কি হয়? চুনা পাথর রূপান্তরিত হয়ে হয়ে যায় হচ্ছে আমাদের মার্বেল। তো এরপর আর কি আছে? এরপর চলে আসছি তোমাদের হোমওয়ার্কে। হোমওয়ার্কে তোমরা কি করে কি কি পড়বে? প্রথমত আগ্নেয় শিলা, পাললিক শিলা, ও রূপান্তরিত শিলার শিলা কাকে বলে, এদের বৈশিষ্ট্য, এদের উদাহরণ, এদের উৎপত্তি, এই সবগুলো তোমাকে পড়তে হবে। বিশেষ করে তোমাকে কি মনে রাখতে হবে, যে উদাহরণটা লিখলাম না আমি, হ্যাঁ উদাহরণ, ঠিক আছে, এবং পাললিক শিলার উৎপত্তিটা আমি বেশি ইম্পর্টেন্ট হিসেবে বলছি। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? তারপর স্তরীভূত শিলা আমরা পাললিক শিলাকে বলছি, কেন বলছি? আগ্নেয় শিলাকে আবার প্রাথমিক শিলা বলছি, সেটা কেন বলছি? এই সমস্ত কিছু কিন্তু ভালো করে পড়তে হবে। আর হচ্ছে এই যে রূপান্তরিত শিলার রূপান্তরিত রূপ,
কোন শিলা থেকে কোন শিলা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তো এইবার চলে আসছি মাই ডিয়ার স্টুডেন্টস, একদম থ্যাংক ইউতে। আর আবারও এই যে থ্যাংক ইউ বলার সময়, যতক্ষণ পড়ালাম সমস্ত কিছু চললো, সমস্ত কিছু হলো, এইবার চলে এসেছে তোমাদেরকে বাই বলার, ঠিক আছে, টাটা বলার, নট বাই। তো ক্লাস 8-এর তোমাদের জিওগ্রাফির আর ইংলিশের পুরো দায়িত্ব আমি নিয়েছিলাম, এবং ইংলিশ তো আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছে। আর হচ্ছে জিওগ্রাফিও হচ্ছে আজকে শেষ হয়ে গেল, একদম কমপ্লিট, ডান ডানা ডান ডান হয়ে গেল। এরপর তোমরা কি চাও সেটা আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে ম্যাম এরপর এটা চাই বা সেটা চাই। অবশ্যই তোমাদের ডিম্যান্ড আমি রাখবো বা পুরোপুরি রাখার চেষ্টা করব। এরপর তোমাদের কি ডিমান্ড আছে আমার কাছ থেকে সেটা অবভিয়াসলি জানিও, বা কি চাইছো, কোন ক্লাস চাইছো, কি চাইছো চাইছো না সমস্ত কিছু। অ্যান্ড আলটিমেটলি তোমাদের কেমন লাগলো এই ক্লাসটা, শুধুমাত্র এই ক্লাসটার কথা বলবো না, যারা আর কি নিয়মিত ক্লাস করছো, যেগুলো ভিডিও রেকর্ডেড ভার্সনে আসছে তোমাদের কাছে, যারা দেখছো বা নিয়মিত দেখো, তাদের কেমন লেগেছে অবভিয়াসলি আমার জন্য একটা করে কমেন্টস রেখে যেও। আই হোপ তোমাদের ভালোই লেগেছে। আর যেমনটা বললাম, আজকেই হচ্ছে আমার তরফ থেকে তোমাদের জন্য জিওগ্রাফির একরকম লাস্ট ক্লাস। আর হয়তো জিওগ্রাফি ক্লাস নিয়ে আসা হবে না, বা হলেও হয়তো কখনো আর একবার হলে হতেও পারে, নাও হতে পারে, যাই হোক। তো একরকম লাস্ট ক্লাস এটা আমার দিক থেকে জিওগ্রাফির। তো তোমাদের কেমন লাগলো, কি লাগলো, সমস্ত কিছু আমার সঙ্গে শেয়ার করো। তোমাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, এই ছোট ছোট চ্যাম্পসদের জন্য রিয়া ম্যামের তরফ থেকে অনেক ভালোবাসা। তো সেই অনেক ভালোবাসা হচ্ছে একটু দেখানোর তো সুযোগই পাওয়া গেল না। ঠিক আছে, ছাড়ো। তো অনেক 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 ভালোবাসা রইলো তোমাদের জন্য। সামনেই এক্সাম, একদম টেনশন নেবে না, ঠিক আছে? টেনশন হলে কিন্তু মুশকিল। টেনশন হলে একটু, পরীক্ষাতে একটু একটু টেনশন হওয়া তো ঠিকই আছে, একটু একটু তো টেনশন হবে নাকি? খুব বেশি টেনশন করো না, শরীরটাকে একদম ফিট রাখো। এখন কিন্তু শরীর খারাপ হলে যা পড়েছো সেগুলোও লিখে আসতে পারবে না। তো একদম টেনশন করো না, ভালো করে এক্সাম দাও, শরীরটাকে সুস্থ রাখো, যা পড়েছো সেগুলোকে ভালো করে রিভাইজ করে নাও, যে প্র্যাকটিস শিটগুলো আমি দিয়েছি সেগুলো ভালো করে পড়ে নাও, এবং এই ক্লাসের ঠিক পরেই তোমরা আমাদের অ্যাপে গিয়ে প্র্যাকটিসটা পেয়ে যাবে। আর সেই প্রশ্ন উত্তরগুলো পড়ো, কেমন? আর দারুণ হবে এক্সাম, খুব ভালো এক্সাম হবে, একদম আমার ছোট মোটো চ্যাম্পসরা একদম ফাটিয়ে দেবে। একদম আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেমন হচ্ছে, ঠিক সেই রকম একদম বোম ব্লাস্টিং করে আসবে পরীক্ষায়। এবং পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু কোনো না কোনো আমার ভিডিওর নিচে জানিয়ে দিয়েছো, এই ভিডিওর নিচে জানিয়ে দিয়ে যেও। অ্যান্ড আলটিমেটলি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। সমস্ত অনেক দিন ধরে ক্লাস চলছে, চললো না, চলছে, এই সমস্ত কিছু করতে করতে একদম টুকটুক টুকটুক করে কিন্তু আজকে এন্ড হয়ে গেল। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ আমার সমস্ত চ্যাম্পসরা। চলো, খুব খুব ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। আবার কখনো হয়তো দেখা হবে। টাটা।